নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আজকে আমরা চলেছি ভারতবর্ষের বিখ্যাত অজন্তা কেভে, যেখানে এটা কিন্তু অজন্তা গুহাগুলি হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় জলগাঁও রেল স্টেশনের কাছে আজিন্তা বা অজন্তা গ্রামের প্রান্তে। ঔরঙ্গাবাদ জেলার গভীর খাড়া গিরিখাতের পাথর কেটে খোদাই করা প্রায় 30টি গুহাস্তম্ভ খ্রিস্টপূর্ব 2রা শতাব্দী থেকে খ্রিস্টীয় 7ম শতাব্দীর মধ্যেই কিন্তু নির্মিত হয়েছে বলেই ধারণা করা হয়। অজন্তা গুহাতে শুধু বৌদ্ধ ধর্ম সম্পর্কেই জানা যায়। এখানে বৌদ্ধের সমস্ত জীবন সম্পর্কে নানা কাহিনী চিত্রিত করা আছে। তা চলুন আজকে আমরা যাই সেই অজন্তা কেভে। অজন্তা কেভে যাওয়ার জন্য সকাল 8টার সময় আমরা একটা গাড়ি হায়ার করেছি। এই গাড়িটায় আমরা সকাল 8টার সময় রওনা দিয়েছি। ইলোরা থেকে আমরা যাত্রা শুরু করলাম। আর 130 কিলোমিটার পথ বললো ইলোরা থেকে নাকি। তা আমাদের সময় লাগবে 2 ঘন্টার একটু বেশি। তা 8টার সময় আমরা পাহাড়ি পথে সুন্দরভাবে এগিয়ে চলেছি। তবে পাহাড়গুলো কিন্তু রুক্ষ পাহাড়, চারিপাশে ভালোই লাগছে দেখতে। পাহাড়ের মাঝখানে সুন্দর সবুজ, তার পাশে ঘেরা উদ্যান দিয়ে আমরা চলে এলাম পার্কিংয়ে গাড়িটা রাখার পরে ড্রাইভার নাম্বার চাইলো, তার আমাদের যখন হয়ে যাবে তাকে যাতে কন্ট্যাক্ট করতে পারি। আর এই যাওয়ার পথেই এইখানে কিন্তু এইরকম নানান ধরনের দোকান পড়বে। সেই দোকানগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু সাইনবোর্ড লাগানো আছে আপনি কিভাবে এগিয়ে যাবেন তার ইয়েতে। তা একজন দোকানদার আমাদের ডাকলো, তার ব্যবসার খাতিরেই সে দোকানে নিয়ে গেল। আর আমরা তো যাওয়ার সময় এখন বললাম এখন আমরা কিনবো না, তবুও দেখতে খুব ভালো লাগছিল তাই দেখলাম। আর ড্রাইভার তার নাম্বারটা দিল। আর এই সমস্ত পাথরগুলো দেখার সময় আমাকে কিন্তু দোকানদার একটা ক্রিস্টাল পাথর গিফট করেছে। যদিও আমি নিচ্ছিলাম না, তবুও সে জোর জবস্তি করে গিফট হিসেবে দিল। গিফট তো আর ফেরানো যায় না। তা এই রকম দোকানগুলোর মাঝখান থেকে দেখতে দেখতে আমরা কিন্তু সেই সাইনবোর্ড লক্ষ্য করে এগিয়ে যাব। সাইনবোর্ড দেখতে দেখতে একটুখানি পথ, 5 মিনিটের পথ হেঁটে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম। এটা কিন্তু অজন্তার কাছে গিয়েই আপনাকে পৌঁছে দেবে। 25 টাকা পার হেড টিকিট। এখানে প্রচুর স্কুলের স্টুডেন্টরা এসেছে, তারা জাতীয় সঙ্গীত শুরু করেছে, তাই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। এবার এখান থেকেই আমরা টিকিট কেটে বাসে উঠলাম। মাত্র 10 মিনিটে পৌঁছে গেলাম ওয়ার্ল্ড হেরিটেজ স্থান সেই অজন্তা কেভে। এবার বাস থেকে নেমে আমরা এগিয়ে চললাম সহ্যাদ্রি পর্বতের কাছে, যেখানে অজন্তা গুহা আছে। সেই দিকে আমরা এগোনোর পথে দেখতে পেলাম চারিদিকে সবুজে ঘেরা কত সুন্দর পরিবেশ। আমরা এগিয়ে যেতে যেতে দেখতে থাকলাম চারিদিকের পাহাড়। এই পাহাড়গুলো কিন্তু আজ থেকে প্রায় 2500-3000 হাজার বছর আগে কিন্তু কেউ সন্ধানই পায়নি এর। এখানে রয়েছে ওয়াঘারা নদীর পাশে কিন্তু এই কেভটা অশ্বক্ষুরাকৃতি আকার আছে এখানে। তার সেই অনুযায়ী কিন্তু সেইভাবেই কেভগুলোকে তৈরি করা হয়েছে, পাহাড় কেটে কেটে সুন্দর করে। এখানে সমস্ত ডেসক্রিপশান দেওয়া রয়েছে, কোনটাতে যেতে কতক্ষণ লাগবে কি। দূর থেকে আমি দেখতে পাচ্ছি কেভগুলোকে, খুব ভালো লাগছে। এগিয়ে যেতে যেতে এবার আমাদের টিকিট কাটতে হবে এখানে।
এখানে টিকিট কাটবার জন্য কিন্তু আমাদের 40 টাকা করে নিয়েছে। যদি ক্যামেরা নিয়ে যাওয়া হয় সেখানে 25 টাকা করে লাগে, আর বিদেশিদের জন্য কিন্তু 600 টাকা। আর 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটই লাগে না। বিশাল বটগাছ, চারিদিকে ঘেরা। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপের আছে, আপনারা ইচ্ছা করলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়ে টয়লেট করে তারপরে কিন্তু উঠতে পারেন। কারণ এই অজন্তা কেভ দেখা, এই আশ্চর্যতম জিনিস দেখতে গেলে কিন্তু টাইম একটু বেশি লাগবেই। তবে যারা যারা মনে করছেন যে হাতে বেশি সময় নেই, তারা কিন্তু অবশ্যই 1 নাম্বার 2 নাম্বার 16, 17, 19, 26 অর্থাৎ 1, 2, 16, 17, 19, 26 কটা কেপ কিন্তু একদম মিস করবেন না। অবশ্যই কিন্তু কটা কেপ দেখবেন যাদের হাতে সময় কম, আর না হলে পরে কিন্তু সব কটাই আমরা দেখেছি। খুবই সুন্দর সব কটাই। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম না, পাশে এমনি রাস্তা করা আছে, আস্তে আস্তে চড়াই হয়ে যাচ্ছে, সেই চড়াইয়ের পথেই আমরা এগিয়ে চললাম। তবে যারা উঠতে পারবে না তাদের জন্য কিন্তু ডুলির ব্যবস্থাও আছে, আর যারা হাঁটতে পারবেন তাদের তো খুবই ভালো। আমরা এগিয়ে চললাম বেশ সুন্দর কেভগুলোকে দেখতে দেখতে। এখানে কিন্তু 29টা কেভ আছে টোটাল। তা 1 নম্বর দিয়ে ঢুকতে হবে প্রথমে। আমরা এই ঢুকতে ঢুকতে আগে একটু চারিপাশটা দেখে নিলাম, কত সুন্দর একদম দূরের থেকে ছোট ছোট লাগছে। আর এটা ওয়াঘা নদী, নদীর চারপাশেই তো আগেকার দিনে বসতি গড়ে উঠতো। আর এইটা নাকি একটা ব্যবসায়ী রুট হিসেবে ব্যবহার করা হতো। এই জঙ্গলে, ঘন জঙ্গলে কেন যে বুদ্ধিস্টরা এসেছিল, হয়তো নিরালা এখানে ধ্যান জ্ঞান করা খুবই মানে উপযোগী স্থান হিসেবে তারা নির্বাচন করে নিয়েছে। আর আমরা তো যে পড়েইছি যে যেখানে জল, সেই জলের আশেপাশেই বিভিন্ন মানুষের বাস ছিল। তাই বুদ্ধিস্টরা হয়তো শান্তিরভাবে বুদ্ধের উপাসনা করবার জন্য এই জায়গাটাকেই বেছে নিয়েছিলেন। এবার আমরা যাচ্ছি 1 নম্বরে। এখান থেকে হচ্ছে আমাদের টিকিটটা দেখাতে হবে, টিকিটটা দেখিয়ে তারপরে ঢুকতে হবে। আর সবার প্রথম আমরা 1 নম্বরে গিয়ে টিকিট চেকিং করে আমরা চললাম। তবে এখানে কিন্তু মোবাইলের ফ্ল্যাশ বা ভিডিও করা বারণ, কারণ যাতে পেন্টিংগুলো নষ্ট না হয়ে যায়। বহু কষ্টে টিকিয়ে রাখা হয়েছে, বুঝতেই পারছেন এখনকার দিনে উন্নত ধরনের রং ব্যবহার করেও যে পেন্টিংকে টিকিয়ে রাখা যায় না, সেই এত বছরের পেন্টিংকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু একটু এই সমস্ত সাবধানতা অবলম্বন করতেই হবে। তবে এই গুহাগুলোর মধ্যে কিন্তু সঙ্গপাল জাতকের কাহিনী রয়েছে। তারপরে দেয়ালের মধ্যে এত সুন্দর কারুকার্য সমস্ত দেয়ালেই কিন্তু, আর এই সমস্ত গুহাগুলো জুড়েই কিন্তু রয়েছে বুদ্ধের বিভিন্ন রকম জীবনী সম্পর্কে, বৌদ্ধ ধর্ম সম্পর্কে। এখানে বৌদ্ধের সমস্ত জীবন সম্পর্কে নানা কাহিনী চিত্রিত করা হয়েছে। তার মধ্যে হচ্ছে 29টির মধ্যে 25টি আছে বিহার হিসেবে অর্থাৎ শিক্ষাস্থান হিসেবে, আর 4টে রয়েছে চৈত্য মানে প্রার্থনা হল হিসেবে। এখানে ভগবান বুদ্ধের প্রার্থনা করা হয়। বিভিন্ন রকমের মুদ্রায় কিন্তু বুদ্ধদেব বসে আছেন এখানে। বরাহদেব 16 নম্বর গুহ তৈরি করতে সাহায্য করেছেন, 17 থেকে 20 নম্বর উপেন্দ্রগুপ্ত করেছেন, বুদ্ধাভদ্রা 26 নম্বর কেপ তৈরিতে সাহায্য করেছে, মথুরা দাস 4 নম্বর গুহা তৈরিতে সাহায্য করেছে। আর এখানে ফ্রেস্কো পেন্টিং, মিউরালস পেন্টিং এই সমস্ত কিন্তু খুব লক্ষ্য করা যায়। গুহার ছবিগুলো কিন্তু এত সুন্দর সেটা তো দেখবেনই, তার আগে বুদ্ধের বিভিন্ন মূর্তিগুলো কিভাবে ছেনি আর হাতুড়ি দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে সেটা একটু দেখুন। পাথর কেটে কেটে কীভাবে তৈরি করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পেন্টিংটা কিন্তু আমরা অনেক বইতে দেখেছি যে সুন্দর, যে প্রথমেই সেই বিখ্যাত পদ্মপাণির মূর্তি, যার এক হাতে পদ্মফুল ধরা, এই ছবিটা কিন্তু আমরা বইতে অনেক দেখতে পাই। করুণায় আপ্লিত তার চোখ দুটি, আর মাথা অবনত। তারপরে এখানে রয়েছে সঙ্গপাল জাতকের কাহিনী। নাগরাজ সঙ্গপাল প্রতিদিন বিকেলে বোধিসত্ত্বের পিতার কাছে ধর্মকথা শুনতে আসতেন, আর তাকে দেখে বোধিসত্ত্বের নাগরাজ হয়ে জন্মানোর ইচ্ছা জেগেছিল। আর তার ইচ্ছা পূরণ হয়েছিল, সে নাগরাজ হিসেবে জন্মগ্রহণ করেছিল, কিন্তু নাগলোকের এইরকম বিলাস বৈভব জীবন তার ভালো লাগেনি। তিনি বুঝতে পেরেছিলেন যে ভোগে মানুষের সুখ নয়, মানুষের সুখ আছে ত্যাগে। ঠিক তারপরে কয়েকজন শিকারী নাগরাজকে টানতে টানতে নিয়ে যান
আর এখানে যদিও বেশিরভাগ চিত্রই নষ্ট হয়ে গেছে এই জাতকে। এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের বিভিন্ন থাকবার জায়গা, বিভিন্ন জাতকের কাহিনী, বুদ্ধের জীবন কাহিনী। আর এই পেন্টিংগুলো কিন্তু বানানোর আগে খুব ভালো করে পাথর কেটে তাকে মসৃণ করে তার মধ্যে কাদামাটির প্রলেপ দিয়েছে, তারপরে গোবরের সঙ্গে ধানের তুষ মিশিয়ে আর দেয়ালে প্রলেপ দেওয়া হয়েছে, তারপরে লেমন পেস্ট দিয়ে কোট করা হয়েছে, আর ভেজা দেয়ালের উপরে পেন্টিং করা হয়েছে। পেন্টিংগুলো কিন্তু বানানো হয়েছে, রঙগুলো সাধারণত ভেষজ উপায়ে, নানান রকম শাক সবজি ফলের ব্যবহার হয়েছে রং তৈরিতে। তারপরে প্রথম নাম্বার কেপ থেকে আমরা এরপরে চলে যাব দ্বিতীয় নাম্বার গুহাতে, যেখানে কিনা গৌতমের জন্ম আর জীবন কাহিনী আছে। বলেছে যে যখন কিনা মানে সিদ্ধার্থের মা যখন গর্ভবতী অবস্থায় ছিলেন তখন না উনি শুধু হাতির স্বপ্ন দেখতেন। তারপরে সন্ন্যাসীদের কাছে জিজ্ঞাসা করার পরে জানতে পেরেছেন যে ওনার গর্ভে আসছেন কোনো দেবতা, এবং সেই তারপরে যে আনন্দটা, সেই আনন্দের বিভিন্ন রকম পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু চিত্রের সাহায্যে ফুটিয়ে তুলেছে দ্বিতীয় নাম্বার গুহার মধ্যে মাতা যেভাবে আনন্দ প্রকাশিত হয় সেইভাবে। তারপরের গুহাগুলো দেখুন, গুহাগুলোকে কিন্তু সূর্যের আলো থেকে এবং ঝড়ের বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য এখানে ঢেকে দেওয়া হয়েছে, যাতে তাড়াতাড়ি নষ্ট না করতে পারে এই কারণে ওয়েদার। আর এই দ্বিতীয় নম্বর গুহারও কিন্তু বিভিন্ন রকমের কাহিনী এখানে দেখা গেছে, তা সিদ্ধার্থের জন্ম থেকে আরম্ভ করে মাতা গৌতমীর আনন্দ প্রকাশ এবং সিদ্ধার্থের ছোটোবেলার বিভিন্ন রকমের। আর দেখুন এখনকার দিনে ফলস সিলিংয়ের কথা বলা হয়েছে, আর আজ থেকে এরকম 2000-3000 বছর আগেও কীরকম ছাদের উপরে নানান রকমের ডিজাইন ফুটিয়ে ওঠা হয়েছে। এই ডিজাইনের মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করতে চেয়েছে তাদের শিল্প কত সুন্দর ছিল, তা প্রকাশিত হয়েছে। আর মাতা আর রাজা শুদ্ধোধন যেভাবে তাদের পুত্রকে যেভাবে মানুষ করেছিলেন, বা তার বিভিন্ন রকমের সময়ের বিভিন্ন রকমের মুহূর্তগুলো এখানে পাথরে খোদাই করে মূর্তি মতন তৈরি করা হয়েছে। বৌদ্ধদের যে চৈত্যগুলোতে এইগুলোতে কিন্তু বারবার জুতো খুলেই যেতে হচ্ছে, এখানে জুতো পরে যাওয়া নিষিদ্ধ। আর অন্যান্য গুহাগুলোতে জুতো পরেই যাওয়া যাচ্ছে, তাই জুতোটা খুলে যেতেই হবে। আর পেন্টিংগুলো কিন্তু দেখুন কত মানে উজ্জ্বল ধরনের পেন্টিং। আগেই বলা হয়েছে পেন্টিংগুলো কিভাবে তৈরি করা হয়েছে। এই পেন্টিংগুলো দেখলে আপনার বিভিন্ন জাতকের গল্পের কথাই মনে পড়ে যাবে। এখানে গৌতম বুদ্ধের সন্ন্যাস নেওয়ার পরে বা সন্ন্যাস নিতে গেলে যেভাবে বাধা এসেছিল, সন্ন্যাস জীবন কিভাবে ইয়ে করা যায়, এই সমস্ত এই পেন্টিংগুলোর মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে সুন্দরভাবে। যাই হোক, সমস্ত কিছু আমি উদ্ধার করতে পারিনি, কিছু কিছু শুনে আমি এটুকু আপনাদের জানালাম। আর এবার এই গুহা থেকে বেরিয়ে এলাম আমি, পরের গুহাতে ঢুকবো। এক এক করে এই 350টা সিঁড়ি কিন্তু ওঠা এবং নামা করতে হবে, সুতরাং একটু রেস্ট নিয়েই যেতে হয়। আর প্রত্যেকটা চৈত্যতে যাওয়ার সময় কিন্তু যেখানে বুদ্ধের মূর্তি আছে এবং অর্থাৎ যেখানে কিনা উপাসনা হল, সেখানে কিন্তু অবশ্যই জুতো খুলে যেতে হবে। তাই বারবার জুতো খুলতে হচ্ছিল আমাদের। এই গুহাটা দেখুন, অসম্পূর্ণ গুহা। অসম্পূর্ণ গুহাগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে তারা কত পরিশ্রম করে তবে এই গুহাগুলোকে তৈরি করেছিল। নিচেটা মেঝে করেছিল কাটিং, এরকম একটু একটু পরপর একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এরকম গম্বুজগুলো তৈরি করা হয়েছে, ঘর তৈরি করা হয়েছে। ঘরগুলো কিন্তু চৌকো না আর বেশি একটা বড়ও না। ভেতরগুলো একদম গম গম করে। এর মধ্যে বসে যদি কোনো দেবতার স্মরণ করা যায় তাহলে কিন্তু ভাইব্রেশন হয়ে আপনার কানের মধ্যে দিয়ে একদম অন্তরের মধ্যেই প্রবেশ করবে। পড়াশুনোর জন্য এটা একটা উপযুক্ত
স্থান অবশ্যই বটে। এই জন্য ফাইহেন আর হিউয়েনসাং কিন্তু তাদের বিবরণীতে লিখে গেছেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে। তারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়াশুনো করতে ভারতবর্ষে এসেছিলেন। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। এক এক করে সমস্ত গুহাগুলোতেই আমি ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। বৌদ্ধ চৈত্যগুলোকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা পরপর সেই গুহাগুলোকে দেখতে থাকুন। আর তার সুন্দর কারুকার্য, তবে বাইরে থেকে যতটুকু পেরেছি আমি অবশ্যই ভিডিও করেছি, আর বাদবাকিটা যেখানে ভিডিও করা যায় সেটুকুতেই আমি ভিডিও করেছি। তবে জন স্মিথ কিন্তু যদি এটাকে উদ্ধার না করতেন তাহলে কিন্তু আজও এটা অজানাই থাকতো। পুরো বন জঙ্গলে ঘেরা এই পাহাড়টা ঢাকা ছিল, কেউই এই পাহাড়টা সম্পর্কে জানতো না। কিন্তু একবার জন স্মিথ, তিনি শিকারী ছিলেন, শিকার করতে করতে তিনি একবার এখানে ঢুকে পড়েছিলেন এবং এরকম গুহা দেখতে পেয়ে তিনি তার চারিদিকে ঘুরে ঘুরে একদম স্তম্ভিত হয়ে যান যে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর কে এখানে বানিয়ে রেখেছে। সে তখন চারিদিক ঘুরতে ঘুরতে প্রত্যেকটা গুহা দেখে তো সে একদম হতভম্ব হয়ে যায়। তারপরে তারই মাধ্যমে এই গুহাটা আবিষ্কার হয়েছে এবং তাই যেহেতু এখানে 10তম অজন্তা গুহার আবিষ্কারের জন্য তার দাবি প্রতিষ্ঠার জন্য তিনি ফ্রেস্কোতে তার নাম খোদাই করেছিলেন, যা আজও দৃশ্যমান। তাই তিনি এই অজন্তা গুহাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিলেন যে এটি আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। গুহাটা সোমবার দিন কিন্তু বন্ধ থাকে, আর প্রতিদিনই 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। দেখুন কত সুন্দর, এটা হচ্ছে সবথেকে বড় আর সবথেকে সুন্দর উপাসনা স্থল। এখানে গৌতম বুদ্ধ রয়েছে এবং তার মধ্যে স্তূপাও রয়েছে। আর এখান থেকে দেখাচ্ছি আমি পুরো ওই দিক থেকে আমরা ঘুরতে 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 আমরা কিন্তু এত দূর কেভে এসে পৌঁছেছি। যথেষ্টই পরিশ্রম হয় বটে, কিন্তু এই আনন্দের মাঝখানে আর এই নতুনত্ব, এত পুরনো দিনের এত উন্নত ধরনের পেন্টিং, হাতের কারুকার্য দেখার পরে কিন্তু সমস্ত কষ্টর কথা কিন্তু আর মানুষ ভুলেই যায়। দেখুন এই বাচ্চাটার তলাটাই পর্যন্ত দেখছে যে এই তলারও পর্যন্ত কিছু আছে নাকি। সমগ্র ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে মনে হচ্ছে সব পড়াশুনো করবার জন্যই এই যারা আসতেন তারা এখানে থাকতেন। ষোলো নম্বর গুহায় আপনারা যাবেন, সেখানে কিন্তু মৃত প্রিন্সের কাহিনী আছে। যেমন রাজা সিবি পায়রাকে বাঁচাতে গিয়ে সে নিজের দেহের মাংস কেটে কিন্তু তাকে খেতে দিয়েছিলেন, এমন গল্প কথিত আছে 16 নম্বর গুহাতে। আর সবথেকে 26 নম্বর গুহা যেটা, সেটা হচ্ছে মহানির্বাণ গুহা। 9-10
গুহার পরে আমরা কিন্তু এরপরে বেশ কয়েকটা গুহায় কিন্তু পেরিয়ে গেছি এবং কিছুটা রেস্ট নিয়ে নিলাম। এরপরে আমরা মহানির্বাণ গুহার মধ্যে প্রবেশ করব। 26 নম্বর গুহা। বৌদ্ধ ধর্মের দুটি শাখা হিনজান ও মহাযান। বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল। গৌতম বুদ্ধকে হিনজান বৌদ্ধরা একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতেন, যিনি কিনা নির্বাণ লাভ করেছিলেন। আর মহাযান বৌদ্ধ ধর্ম বুদ্ধের 3টি অবতারকে তারা স্বীকৃতি দিয়েছিলেন। এই কক্ষের মধ্যে খোদিত আছে বুদ্ধের বিভিন্ন রকমের মুদ্রা। সেখানে বুদ্ধদেবের ভক্তরা এসে উপাসনা করে। এটা হচ্ছে প্রধান উপাসনালয়, যেখানে সকলে বৌদ্ধধর্মীরা এখানে এসে উপাসনা করেন। এখানে ভগবান কিন্তু মহানির্বাণের পথে আছেন এবং তাকে ঘিরে নানান রকম শিষ্যরা রয়েছেন। আর যখন বৌদ্ধদেব এমনি বসে আছেন এবং তার চারিদিকে নানান শিষ্যরা রয়েছেন, এই রকম বিভিন্ন দৃশ্য এখানে ফুটিয়ে উঠেছে স্থাপত্যকলার মাধ্যমে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন সকলের সঙ্গে, আর লাইক করবেন, কমেন্টসে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। প্রচুর কষ্ট করে কিন্তু ভিডিওটি বানানো হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এবার আমরা চলে এলাম নদীর এপারে। নদীর এপারের ব্রিজ থেকে সম্পূর্ণ অজন্তা কেভটাকে আমরা দর্শন করলাম। ছেড়ে যেতে মন চাইছিল না, ইচ্ছা করছিল আরও বেশি দেখি, কিন্তু আমাদের ড্রাইভারটা ফোন করাতে তাই ছুটে চলে আসতে হলো। থ্যাংক ইউ।